গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ প্রথম পর্ব। মিসির আলী অবাক হয়ে কুয়াশা দেখছেন। কুয়াশা দেখে অবাক বা বিস্মিত হওয়া যায় না, তিনি হচ্ছেন। কারণ কুয়াশা এক জায়গায় স্থির হয়ে নেই, সে জায়গা বদল করছে। তার সামনে মাঝারি সাইজের আম গাছ, কুয়াশায় গাছ ঢাকা, ডালপালা পাতা কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে গেল, আম গাছ দেখা গেল। সেই কুয়াশায় ভর করল পাশের একটা গাছকে, যে গাছ তিনি চেনেন না। বাতাস কুয়াশা সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এই যুক্তি মেনে নেওয়া যাচ্ছে না। বাতাস বইলে তিনি টের পেতেন, শীতের বাতাস শরীরে কাঁপন ধরায়। এই কুয়াশার ইংরেজি কি ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? শহরের ধুলি ময়লার গায়ে চেপে যে কুয়াশা নামে, তাকে কি বলে স্মগ? মিসির আলী বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন। তার পায়ে উলের মোজা, শিশিরে মোজা ভিজে যাচ্ছে। হাতে লুইস উন্টারমেয়ার নামের এক ভদ্রলোকের বই, নাম পোয়েমস। বইয়ের পাতাও শিশিরে ভিজে উঠেছে। তিনি কৈলাটি নামের এক গণ্ডগ্রামে গত দুদিন ধরে বাস করছেন। এখন বসে আছেন দোতলা এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়ি কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমেই তার গায়ে রোদ পড়বে। সূর্য উঠছে না। তার চা খেতে ইচ্ছা করছে, তাকে চা দেয়া হচ্ছে না। তার জন্য টাটকা খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের হেডমাস্টার তরিকুল ইসলাম MA BT বলেছেন, খেজুরের রস এক গ্লাস খাবার পর চা দেয়া হবে, তার আগে না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। তরিকুল ইসলাম এই মুহূর্তে মিসির আলীর আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠা রান্না হচ্ছে, তিনি পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করেছেন। গতকাল দুধ পিঠা হয়েছিল, দুধ কি কারণে ছানা হয়ে গেল? মেহমানের সামনে বেইজ্জতি ব্যাপার। ঢাকার মেহমানকে একদিনও ভালো মতো পিঠা খাওয়ানো যায়নি, এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে নাপিতেরা, তারপরেই স্কুল শিক্ষকেরা। তরিকুল ইসলাম কথা বলায় শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন। তিনি সারাক্ষণই কথা বলেন। কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামান না। এখন তিনি কথা বলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী সালেহা মাথায় ঘোমটা দিয়ে পিঠা বানাচ্ছেন, আর তিনি চুলার আগুনের পাশে হাত মেলে কথার তুফান মেইল চালাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের গ্রামের একজন সিনিয়র মহিলা, তুমি পিঠা বানাইতে পারো না, এটা কত বড় দুঃখের কথা তা কি জানো? এইটা হলো ক্লাস 3 পরীক্ষায় ফেল করার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠা খাওয়াইতে পারবো না, কি আফসোস। আরেক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার খোঁজ নাই। সে মনে হয় খেজুর গাছে চড়ে বসে আছে, কাটার ভয়ে নামতে পারতেছে না। এদের সকাল বিকাল থাপড়ানো দরকার। বদমাইশের ধার, কামের মধ্যে নাই, আকামে আছে। মিসির আলী হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসের দিকে তাকিয়ে আছেন। এত বড় গ্লাস যে এখনো বাংলাদেশে আছে তা তিনি জানতেন না। পুরো এক জগ পানি এই গ্লাসে ধরবে, তারপরও গ্লাস ভরবে না, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তরিকুল ইসলাম বললেন, এক চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফু দিয়ে ফেনা সরান, তারপর চুমুক দেন। অবশ্য ফেনারও আলাদা স্বাদ আছে। মিসির আলী ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীর গুলিয়ে উঠল। অতিরিক্ত মিষ্টি, বাসি ফুলের গন্ধের মতো গন্ধ। গ্লাসে দ্বিতীয় চুমুক দেবার প্রশ্নই ওঠে না। তরিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন? অমৃত না? রস আগুনে জাল দিয়ে ঘন করে বিকেলে এক গ্লাস দেব, দেখবেন কি অবস্থা। খেজুর গুড়ের গন্ধ ছাড়বে, মোহিত হয়ে যাবেন। গ্লাস নিয়ে বসে আছেন কেন, চুমুক দিন। মিসির আলী দ্বিতীয় চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না তা তিনি কিভাবে বলবেন বুঝতে পারছেন না। না বলতে পারা মস্ত বড় গুণ। মিসির আলী এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারোর মুখের উপরই না বলতে পারেন না। তরিকুল ইসলাম বললেন, রসটা এক চুমুকে নামিয়ে দেন, আমি চা নিয়ে আসছি। গরম গরম চা খান, ঠান্ডার পর গরম চার তুলনা হয় না। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠা তৈরিতে সামান্য সমস্যা হচ্ছে। যাই,
চা নিয়ে আসছি। মিসির আলি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্র মিসির আলি হাতের গ্লাসের রস উল্টে দিলেন। তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছা করছে। ছায়া ঢাকা ঘুঘু ঢাকা গ্রাম তেমন পছন্দ হচ্ছে না। শহরবাসী হওয়ার এই এক সমস্যা। ভোরবেলা চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে বই পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে শহরের অনেক সুযোগ সুবিধাই আছে। আধুনিক ধাঁচের দোতলা পাকা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি জ্বলে এবং টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলি অবাক হয়েছিলেন। তরিকুল ইসলামের কথায় অবাক ভাব দূর হল। এইসব আমার ছেলের করা। সে ইঞ্জিনিয়ার, জার্মানির একটা ফার্মে কাজ করে, বাড়িঘর সব তার বানানো। তবে আপনার কাছে হাতজোড় করছি, ছেলের কি নাম জিজ্ঞেস করবেন না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে এই বাড়িতে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি, যে তার নাম উচ্চারণ করবে তার মুখদর্শন করব না। মিসির আলি বললেন, ছেলে এপ্রিল মাসের 7 তারিখে বিদেশি বিয়ে করেছে এই জন্যে? তরিকুল ইসলাম অবাক হয়ে বললেন, আপনার অসম্ভব বুদ্ধি। ঠিকই ধরেছেন, ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে। কত বড় আস্পর্ধা! দেশে থাকলে বাটা কোম্পানির জুতা দিয়ে পিটাতাম। আফসোস দেশে নাই, তার দেশে ফেরার উপায় নাই। আমি চিঠি লিখে জানিয়েছি, যেদিন সে আসবে সেদিন আমি এবং আমার স্ত্রী কাঁঠাল গাছে দড়ি ঝুলিয়ে ফাঁস নেব। মিসির আলিকে থাকার জন্যে দোতলার বড় একটা ঘর দেওয়া হয়েছে। ঘরের লাগোয়া দক্ষিণমুখী বারান্দা, বারান্দা ইজি চেয়ার পাতা। বারান্দা থেকে দূরের নদী দেখা যায়। নদীর নাম রায়না। বারান্দা ঘেঁষে বিশাল এক কদম গাছ। গাছ ভর্তি বলের মতো ফুল। কদম বর্ষার ফুল। শীতকালে কদম গাছে শত শত ফুল ফুটবে ভাবাই যায় না। মিসির আলির ধারণা, গাছটার জিনে কোনো গণ্ডগোল হয়েছে, যে কারণে তার সময়ের টাইম টেবিল এলোমেলো হয়ে গিয়েছে। অনেক পশু পাখির ক্ষেত্রে এরকম হয়। মিসির আলি যখন ঢাকার জিগাতলায় থাকতেন, তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি। বসন্তকালে ডাকাডাকি করে গরমের সময় তার আবার হিমালয় অঞ্চলে চলে যাবার কথা। সে থেকে গিয়েছে এবং তার অবস্থান জানানোর জন্য গরমকালে ডাকাডাকি করছে। এই কদম গাছটাও হয়তো টাইম টেবিল নষ্ট হওয়া গাছ। অবশ্যই এমনও হতে পারে যে এই কদম অন্য কোনো ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটির টমেটো গাছ পাওয়া যাচ্ছে। টমেটো গরমকালে ফলে। মিসির আলি রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন। মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলির কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের এই বাড়িতে থাকতে আসার কারণ এক পাতার একটা চিঠি। চিঠিটা তার ছাত্রের লেখা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিন। আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রের নামই মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেয়া অর্থহীন। তারপরেও নাম বলছি। আমার নাম ফারুক। একটা সরকারি কলেজে সাইকোলজি পড়াই। আপনি সারা জীবন অতিপ্রাকৃতের সন্ধান করেছেন, অবিশ্বাস্য সব ঘটনার বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন লজিক ব্যবহারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করেছি এবং এখনো করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছু ব্যাপারের সঙ্গে পরিচয় করাতে চাচ্ছি। হাত জোড় করছি কৈলাটি নামের একটা গ্রামের হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটাতে। উনি আমার শ্বশুর। সহজ সরল ধরনের মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি কথা বেশি বলেন। এটা একটা বড় সমস্যা। আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটি তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন আর একসঙ্গে বাস করছি না, আলাদা থাকছি। তবে আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, হবার কোনো সম্ভাবনাও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পোস্ট অফিস রয়্যাল বাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে। আজ 3য় দিনের শুরু। মিসির আলি কোনো অতিপ্রাকৃতের সন্ধান পাননি। কুয়াশায় ঢাকা গ্রাম। সন্ধ্যা হতেই মশার গুনগুন। গাঢ় পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস। গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সেই হাওয়া আটকাতে পারে না।
ঘুমোতে যাবার আগে আগে তরিকুল ইসলাম গরম পানি ভর্তি 2টা বোতল লেপের নিচে রেখে যান। তাতে ঠান্ডা লেপের ভেতর ঢোকার প্রক্রিয়া খানিকটা সহনীয় হয়। তরিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি চপচপ পোলাও খেতে হচ্ছে। মিসির আলি কয়েকবারই জানিয়েছেন পোলাও খাদ্যটি তার অপছন্দের। তিনি ডাল ভাত দলের মানুষ। তরিকুল ইসলাম চোখ কপালে তুলে বলেছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো এটা কি বললেন? ভাই, আমি পোলাও খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না, ডাক্তারের নিষেধ আছে। ডাক্তারের নিষেধ থাকলে কিছু করার নেই, পোলাওয়ের চালের ভাত করব, তবে সঙ্গে পোলাও থাকবে, শোভা হিসেবে থাকবে, চায়ের চামচে 1 চামচ হলেও খাবেন। মিসির আলি চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। আদরকেও যে কে অত্যাচারে পরিণত করতে পারে, মিসির আলির এই অভিজ্ঞতা ছিল না। সূর্য উঠেছে। সূর্যের প্রথম আলো গায়ে মাখতে ভালো লাগছে। তরিকুল ইসলাম চা দিয়ে গেছেন। এই চায়ের কাপও গ্লাসের মতো জাম্বো সাইজ। ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিক আছে। এটা বিস্ময়কর ব্যাপার। গ্রামের মানুষেরা চায়ে বেশি চিনি খেতে পছন্দ করে। চায়ের উপর ভাসন্ত স্বর থাকাকে তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তরিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তার দেরি হবে ভাই সাহেব। নতুন চালের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠা হবে, আগেরগুলি ফেলে দিতে হয়েছে। মিসির আলি বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়ে পাতলা 2টা রুটি আমার জন্য যথেষ্ট। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি রুটি? এর চেয়ে আমার গালে একটা থাপ্পড় মারেন। মিসির আলি বললেন, ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাওয়াবো, বিলের চিতল, শীতকাল তো, তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্নাবান্নায় বড়ই আনাড়ি। একবার 13 কেজির একটা বোয়াল মাছ এনেছিলাম, 1 পিস মুখে দিতে পারি নাই। এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো নোনা ইলিশ। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথার ঠিক নাই, ও রাঁধবে কি? 2-3 দিন এক নাগাড়ে দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছু খায় না, পানিও না, তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করে বসেছিল? হ্যাঁ, 3 দিন ধরেই দরজা বন্ধ। হিসাব মতো আজ দরজা খোলার কথা, দরজা খুললেই আপনার কথা বলবো। মিসির আলির সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন দরজা বন্ধ করে আছে, তার বাবা মার এই কারণেই অস্থির থাকার কথা। তরিকুল ইসলামের বা তার স্ত্রীর মুখে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। তারা দুজনেই মেহমানের যত্ন নিয়ে অস্থির। এমন কি হতে পারে যে মেয়ের পাগলামি দেখে তারা অভ্যস্ত? কোনো বাবা মাই সন্তানের অস্বাভাবিকতায় অভ্যস্ত হবেন না। মিসির আলি খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের না পালক কন্যা? তরিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই, আপনার বুদ্ধি মারাত্মকের উপরে। মেয়েটা যে আমার নিজের না, এই খবর কেউ জানে না, আমার জামাইও জানে না। জানানো উচিত ছিল, জানাই নেই। পাগল কন্যা কেউ বিয়ে করে না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়েই জানাইনি। গ্রামের লোকেদের তো জানার কথা। কেউ জানে না। কেন জানে না সেটা একটা ইতিহাস, পরে আপনাকে বলবো। ভাই সাহেব, আমি পিঠার আয়োজন দেখি, আপনি চা খান। হলুদ রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি উড়াউড়ি করে শীত কাটাচ্ছে। পক্ষী সমাজে কেউ একা থাকে না, সবারই সঙ্গী থাকে। এই পাখিটা একা কেন? তার সঙ্গী কি কাছেই কোথাও বসে আছে? মিসির আলি হলুদ পাখির সঙ্গী খুঁজতে ঘাড় ফেরাতেই এক তরুণীকে দেখলেন। সে এসে মিসির আলির পা ছুঁয়ে কদমবুসি করল, নরম গলায় বলল, স্যার, আমি আয়না। মেয়েটির পরনে সাধারণ একটা সুতি শাড়ি, প্রচণ্ড শীতে খালি পা, গায়ে চাদর নেই। মিসির আলি কিছু সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিকে এই পৃথিবীর মেয়ে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো ভুবনের। পৃথিবীর কোনো মেয়ে এত রূপ নিয়ে জন্মায় না। মিসির আলি বললেন, আয়না, কেমন আছো? ভালো আছি চাচা।
আমি তোমার স্বামীর এক সময়কার শিক্ষক। চাচা, আমি জানি, অনেক আগেই আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল, আটকা পড়ে গিয়েছিলাম। কোথায় আটকা পড়ে গিয়েছিলে? আয়না হাসল, জবাব দিল না। খালি পায়ে হাঁটছ, শীত লাগছে না? শীত লাগছে, বাইরে এত ঠান্ডা বুঝতে পারিনি। ঘরে যাও, পায়ে স্যান্ডেল পরো, গায়ে চাদর দাও। জি আচ্ছা চাচা, পরে আপনার সঙ্গে কথা হবে। আয়না চলে যাচ্ছে, মিসির আলি তাকিয়ে আছেন। তিনি চোখ ফেরাতে পারছেন না। শীতের কুয়াশা ঢাকা সকাল, লম্বা লেজের হলুদ পাখি, কিন্নরীর মতো এক তরুণী, সব মিলিয়ে মিসির আলির মনে ঘোরের মতো তৈরি হল। সকালে নাস্তা তৈরি হয়েছে, শুধু ভাপা পিঠা না, পরোটা আছে, পরোটার সঙ্গে ঝাল মুরগির মাংস এবং ছিট পিঠা। মিসির আলি সকালে মিষ্টি খেতে পারেন না, বাধ্য হয়ে তাকে পিঠা খেতে হচ্ছে। এত আয়োজন করে পিঠা তৈরি হয়েছে, খাবেন না বলাটা অন্যায় হবে। মিসির আলির নিজেকে জাপানি জাপানি মনে হচ্ছে। জাপানিরা না বলতে পারে না, এমনই লাজুক জাতি। তবে সম্প্রতি একটা বই জাপান থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের শিরোনাম জাপানিরা এখন না বলা শিখেছে। বইটা জোগাড় করে পড়তে পারলে ভালো হতো। ভাই সাহেব, পিঠা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ। আপনার খাওয়া দেখে তো সেরকম মনে হচ্ছে না। একটা পিঠা নিয়ে বসে আছেন, মিনিমাম 3টা পিঠা শেষ করার পর পরোটা মাংস। মিসির আলি খাদ্য আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, আপনার মেয়ে আয়নার সঙ্গে ভোরবেলা দেখা হয়েছে, অতি রূপবতী মেয়ে। তরিকুল ইসলাম বিস্মিত গলায় বললেন, রূপবতী? আমি এমন রূপবতী মেয়ে দেখিনি, গায়ের রং দুধে আলতার। তরিকুল ইসলাম বললেন, অন্য কাউকে দেখেন নাই তো ভাই সাহেব? আমার মেয়েটা তো কালো। কালো? জি, বেশ কালো। তাহলে অন্য কাউকে দেখেছি, কিংবা চোখের ভুল দেখেছি, কারণ মেয়েটা বলেছে সে আয়না। কেউ কি আপনার সঙ্গে ফাজলামি করেছে? ফাজলামি কে করবে? ফাজলামি করার মেয়েতেই গ্রামে নাই। আচ্ছা, আমি দেখি আয়না ঘর থেকে বের হয়েছে কিনা। বের হলে তাকে নিয়ে আসছি। তরিকুল ইসলাম আয়নাকে নিয়ে ফিরলেন। কালো একটা মেয়ে, সাধারণ চেহারা, নাক মোটা, গালের হনু সামান্য উঁচু হয়ে আছে। তরিকুল ইসলাম বললেন, তোর জামাইয়ের শিক্ষক, কদমবুচি কর। আয়না স্পষ্ট গলায় বলল, একবার কদমবুচি করেছি বাবা, সকালে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তোমরা স্যারকে এক গাদা পিঠা দিয়ে বসিয়ে রেখেছ কেন? স্যার নাস্তায় মিষ্টি খেতে পারেন না, মাংস পরোটা দাও। আর এখন থেকে স্যারের খাবার দাবারের সব দায়িত্ব আমার। আয়না পরোটা এবং মাংসের বাটি নিয়ে মিসির আলির সামনে দাঁড়ালো। মিসির আলি আচমকা ধাক্কার মতো খেলেন। ভোরবেলায় দেখা সেই মেয়ে, গায়ের রূপ জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ছে। বড় বড় কালো চোখ, সেই চোখে পাপড়ির ছায়া, অভিমানী পাতলা ঠোঁট। মিসির আলি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় ভ্রান্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সামনে দাঁড়ানো মেয়েটি কি রক্তমাংসের মানুষ, নাকি মায়া? বাস্তব জগতের পুরোটাই মায়া। একটাই সমস্যা, মায়া ধরার কোনো পথ নেই। আইনস্টাইনের কথা, অতি বাস্তববাদী বিজ্ঞানীর পরাবাস্তব উক্তি। আয়না বলল, স্যার পরোটা দিই? মিসির আলি বললেন, দাও। তরিকুল ইসলাম বললেন, তোর স্যার বলছিলেন তোর মতো রূপসী মেয়ে নাকি তিনি দেখেন নাই। আয়না বলল, স্যার আমাকে আদর করে বলেছেন, আদর করে আমরা ভালো ভালো কথা বলি। তরিকুল ইসলামের স্ত্রী সালেহা বললেন, কেউ কেউ স্যারের মতো বলেন। ভিন গ্রামের এক ফকির নিয়ে এসে তোকে দেখে রাজরানী রাজরানী বলে কত হইচই শুরু করলো, মনে নাই? আয়না বলল, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বলেছে মা। ফকিনীরা খুব চালাক হয়, কি বললে কে খুশি হবে সেটা জানে। মিসির আলি নিঃশব্দে নাস্তা শেষ করলেন, চলে গেলেন নিজের ঘরের সামনের বারান্দায়। চাটা আলাদা খাবেন। তার নিজের মাথা খানিকটা এলোমেলো লাগছে, এলোমেলো ভাবটা দূর করতে হবে। আয়না এলো চা নিয়ে, তার সামনে বসল। মিসির আলি তাকালেন আয়নার দিকে। তাকে সাধারণ দেখাচ্ছে, গায়ের রং কালো, চাপা নাক, মোটা ঠোঁট, থুতনিতে আঁচিলের মতো আছে। থুতনির আঁচিল তিনি আগে লক্ষ্য করেননি। কোনো অর্থেই এই মেয়েকে রূপবতী বলা যাবে না। তাহলে সমস্যাটা ঠিক কোন জায়গায়? দেখার ভুল, আলো ছায়ার কোনো খেলা? প্রকৃতি নানান খেলা খেলে,
আলো ছায়ার খেলা তার একটি, তবে প্রকৃতি প্রশ্নের ঊর্ধ্বে না, তাকেও প্রশ্নের জবাব দিতে হয়। স্যার, কি চিন্তা করছেন? মিসির আলি হেসে বললেন, তেমন কিছু চিন্তা করছি না। স্যার, আমার নামটা সুন্দর না? আয়না। খুব সুন্দর নাম। এই নাম কেন রাখা হয়েছে জানেন? ছোটবেলায় আমার খুব আয়না প্রীতি ছিল। সারাক্ষণ আয়নায় নিজেকে দেখতাম। মনে করুন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাতে একটা আয়না ধরিয়ে দিলি আমি চুপ। মিসির আলি বললেন, আয়না প্রীতি কি এখন নেই? না, এখন আছে আয়না ভীতি। আমার ঘরের আয়না কালো পর্দায় ঢাকা। কতদিন যে আয়নায় নিজের মুখ দেখি না। মিসির আলি বললেন, মনে হচ্ছে আয়না নাম তোমাকে পরে দেয়া হয়েছে। তোমার আসল নাম কি? কুলসুম। তোমার স্বামী তোমাকে কি নামে ডাকে, কুলসুম না আয়না? সে কুলসুম নামে লটা ফেলে দিয়ে কুসুম ডাকে। তবে বিয়ের কাবির নামায় আমার নাম কুলসুম থাকলেও আমি সিগনেচার করেছি আয়না নামে। আয়না তোমার খুব পছন্দের নাম? জি। তোমার রূপ সম্পর্কে তোমার কি ধারণা? তুমি অতি রূপবতীদের একজন নাকি সাধারণ বাঙালি তরুণীদের একজন? আয়না এই প্রশ্নের জবাব দিল না, হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে প্রশ্ন শুনে সে মজা পাচ্ছে। মিসির আলি বললেন, প্রশ্নটার জবাব দাও। দিতেই হবে? দিতে না চাইলে দেবে না। তোমার রূপ সম্পর্কে তোমার স্বামীর কি ধারণা? আয়না নিচু গলায় বলল, বাসর রাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল, ভোরবেলায় হতভম্ব। এখনও সে মাঝে মাঝে মুগ্ধ হয়, মাঝে মাঝে হতভম্ব হয়। তাতে তুমি মজা পাও? পাই। এই মুহূর্তে আমি একটা সংখ্যা ভাবছি। সংখ্যাটা কত? 8। একটা পাখির কথা ভাবছি। পাখির নামটা কি? স্যার, আপনি দুটা পাখির কথা ভাবছেন, একটা ঘুঘু আর একটা কোকিল। একটা কোকিল গরমের সময় ডাকত। সেই পাখিটা কেন হিমালয়ে যাচ্ছে না সেটা চিন্তা করছেন। এখন আবার অন্য একটা পাখির কথা ভাবছেন, হলুদ পাখি, লম্বা লেজ, একা থাকে। তুমি কি সবার চিন্তা বুঝতে পারো? পারি, কিন্তু বোঝার চেষ্টা করি না। মানুষের বেশিরভাগ চিন্তাই কুৎসিত। মিসির আলি বললেন, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, তুমি কি আমায় সাহায্য করবে? আয়না বলল, স্যার, সাহায্য করব। আমি নিজেও বুঝতে চাই। আপনার ছাত্রও বুঝতে চেষ্টা করেছিল। সে আমার বিষয়ে অনেক কিছুই খাতায় লিখে রেখেছে। খাতাটা আমার কাছে। আপনি পড়তে চাইলে আপনাকে দেব। পড়তে চান? চাই। তুমি নিজে কি তোমার বিষয়ে কিছু লিখেছ? ডায়েরি জাতীয় লেখা? লিখেছি, তবে আপনাকে পড়তে দেব না। তোমার স্বামীকে পড়তে দিয়েছিলে? না। স্যার, আপনার আরেক কাপ চা খেতে ইচ্ছা করছে, চা নিয়ে আসি? চায়ের সঙ্গে সিগারেট ধরাতেও ইচ্ছা করছে। সিগারেট তো আপনার সঙ্গে নেই, সিগারেট আনিয়ে দিই? দাও। কোন ব্র্যান্ডের সিগারেট আনবো? মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কোন ব্র্যান্ডের সিগারেট আনাবে তা তুমি জানো, কেন জিজ্ঞেস করছো? আয়না হাসি মুখে উঠে গেল। মিসির আলি তাকিয়ে আছেন নদীর দিকে। নদীর নাম রায়না। এক সময় নাকি প্রমত্তা ছিল, স্টিমার যাওয়া আসা করত। এখন মরতে বসেছে। মৃত্যু সবার জন্যই ভয়ঙ্কর। নদীর নাম রায়না, সে কোথাও যায় না, সমুদ্রকে পায় না। মিসির আলি নড়ে চড়ে বসলেন। তার মাথায় ছড়া পাঠ হচ্ছে। পাঠ করছে আয়না নামের মেয়েটি। এর মানে কি? জীবনে প্রথম মিসির আলি হতাশ এবং পরাজিত বোধ করলেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে একটা বিখ্যাত লাইন লিখেছিলেন, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। লাইনটা ভুল। মানুষকে অসংখ্যবার পরাজিত হতে হয়, এটাই মানুষের নিয়তি। পরাজিত হয় না পশুরা। এটাও বোধহয় ঠিক নয়, পশুরাও পরাজিত হয়। সিংহ এবং বাঘের যুদ্ধে একজনকে লেজ গুটিয়ে পালাতে হয়। স্যার, আপনার চা, সিগারেট। আয়না চেয়ারে বসতে যাচ্ছিল। মিসির আলি বললেন, আয়না, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকব। আপনি কি আমার উপর রাগ করেছেন? না। আপনার ছাত্র সবসময় বলতো আপনার মতো বুদ্ধিমান মানুষ সে জীবনে দেখেনি। আপনাকে আমার দেখার শখ ছিল। আয়না, পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন না। স্যার, চা শেষ করে আপনি নদীর পাড় ঘেঁষে হাঁটতে যান, আপনার ভালো লাগবে। অনেক পুরনো বটগাছ আছে, সেখানে বসবার জায়গা আছে। আমি ফ্লাস্ক ভর্তি করে চা দিয়ে দেব। থ্যাংক ইউ, এখন যাও। যাচ্ছি স্যার। একটা কথা বলে যাই, পরাজিত হবার মধ্যেও কিন্তু আনন্দ আছে স্যার। পরাজয়ের আবার আনন্দ কি?
অবশ্যই পরাজয়ের আলাদা আনন্দ আছে। আনন্দ আছে বলেই প্রকৃতি আমাদের জন্য পরাজয়ের ব্যবস্থা রেখেছেন। মৃত্যু একটা পরাজয়, সেখানেও আনন্দ আছে, সমাপ্তির আনন্দ। তুমি পড়াশোনা কতদূর করেছো? বিএ পাশ করেছি। আপনার ছাত্রের খুব ইচ্ছা ছিল আমি এমএ পাশ করি। আমার ইচ্ছা হয়নি। স্যার যাই, আপনি সিগারেট ঠোঁটে নিন, আমি ধরিয়ে দেব। মিসির আলি সিগারেট নিলেন, আয়না ধরিয়ে দিল। আয়নার চোখ আনন্দে ঝলমল করছে। হলুদ রঙের লম্বা লেজের পাখিটা বারান্দার রেলিংয়ে বসেছে। রেলিংয়ে পাখিটা বসানোর পেছনে আয়না মেয়েটার কোনো হাত আছে কি? কাক এবং চড়ুই ছাড়া অন্য কোনো পাখি তো মানুষের এত কাছে আসে না। বনের এই অচেনা পাখি এত কাছে এসেছে কেন? আয়না। জি স্যার। এখন কি ভাবছি বলো? আয়না কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলতে পারছি না স্যার, খুবই অবাক হচ্ছি। মিসির আলি বললেন, তুমি যাতে আমার মাথার ভেতর ঢুকে পড়তে না পারো তার একটা কৌশল বের করেছি। কৌশলটা কাজ করেছে। আয়না বলল, কৌশলটা কি? মিসির আলি বললেন, কৌশলটা তোমাকে জানানো ঠিক না, তারপরও জানাচ্ছি। আমার হাতের কবিতার বইটার নাম উল্টো করে বারবার পড়ছিলাম। বইটার নাম পোয়েমস। আমি উল্টো করে পড়েছি স্মেয়প স্মেয়প। ব্রেনে অর্থহীন শব্দ বারবার বলে জট পাকিয়েছি। মনে হয় এটাই কাজ করেছে। মিসির আলি বটগাছের গুড়িতে বসে আছেন। বসার জন্য জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর ওপর। নদীর পানি শিকড়ের মাটির অনেকটাই ধুয়ে নিয়ে গেছে। অসহায় বটবৃক্ষ নিজেকে রক্ষা করার জন্য অসংখ্য ঝুড়ি নামিয়েছে। সে এখনও টিকে আছে, কতদিন টিকবে কে জানে। প্রথমবারের মতো মিসির আলির মনে হলো তার একটা ক্যামেরা থাকলে ভালো হতো। নদীর উপর দাঁড়িয়ে থাকা বটগাছের ছবি তুলে রাখতেন। ভাতের থালা হাতে নিরন্ন ভিখিরি ছেলের ছবি তুলতে ফটোগ্রাফাররা পছন্দ করেন। এই বিশাল গাছও এক অর্থে ভিক্ষুক। সে বেঁচে থাকার জন্য করুণা ভিক্ষা করছে নদীর কাছে, যে নদীর নাম রায়না। মিসির আলি আরাম করে বসেছেন। পায়ের নিচে পানির ছলাৎ ছলাৎ শব্দ শুনতে ভালো লাগছে। নদীর পানি যদিও সবসময় একই গতিতে বইছে, কিন্তু ছলাৎ ছলাৎ শব্দটা থেমে থেমে হচ্ছে। কিছুক্ষণ ছলাৎ ছলাৎ, তারপর আর শব্দ নেই, কঠিন নীরবতা। এর কারণ কি? আমাদের চারপাশে অমীমাংসিত সব রহস্য। নদীর নামটাও তো রহস্যের একটা। কে দিয়েছে রায়না নাম? প্রাচীন পৃথিবীতে মানব গোষ্ঠী খণ্ডে খণ্ডে ভাগ হয়ে নদীর পাশে বসতি করেছে। হঠাৎ কেউ একজন সেই নদীকে ব্রহ্মপুত্র নাম দিয়ে দিল। বিশাল এলাকা জুড়ে নদী, সবাই তাকে ডাকছে ব্রহ্মপুত্র নামে। কারণ কি? এই বটগাছের কথাই ধরা যাক। কে তার প্রথম নাম দিল? সেই নাম কিভাবে ছড়িয়ে পড়ল? এমন তো নয় যে কিছু জায়গায় নাম বটবৃক্ষ, আবার কিছু জায়গায় হুটোবৃক্ষ। মিসির আলির মাথায় এলোমেলো চিন্তা একের পর এক আসছে। তার ভালোই লাগছে। নামকরণ রহস্যের সমাধান তাকে করতে হবে না, এই দায়িত্ব তাকে কেউ দেয়নি। রহস্যের প্রতি সামান্য কৌতূহল প্রদর্শন করলেই হবে। মিসির আলি সিগারেট ধরালেন। তার দৃষ্টি এখন পাখিদের কর্মকাণ্ডে। পাখিদের বড় অংশই বক। তারা মাছ ধরায় ব্যস্ত। দুটো মাছরাঙা দেখা যাচ্ছে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ। তবে তারা মাছ ধরায় আগ্রহী না। তারা বাঁশের খুঁটিতে পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পরপর একজন আরেকজনকে দেখছে। মাছরাঙা যে এত সুন্দর পাখি তা তিনি আগে লক্ষ্য করেননি। ক্যামেরা থাকলে অবশ্যই মাছরাঙার ছবি তুলতেন। জায়গাটা নির্জন। নদীর পাড় ধরে লোক চলাচল নেই বললেই হয়। নদীতে অনেকক্ষণ পরপর নৌকা দেখা পাওয়া যাচ্ছে। সবই ইঞ্জিনের নৌকা। দ্রুত বিদায় হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার স্লথ জীবনের সমাপ্তি ঘটেছে। মিসির আলি চায়ের ফ্লাস্ক বের করার জন্য কাপড়ের ঝুলি খুললেন। আয়না মেয়েটা যে শুধু ফ্লাস্ক ভর্তি চা দিয়েছে তা না, এক প্যাকেট বিস্কিটও দিয়েছে। বিস্কিটের নাম এনার্জি। সাদা কাগজ এবং বল পয়েন্ট দিয়েছে। সে কি ভেবেছে মিসির আলি লেখক মানুষ? রেক্সিনে বাঁধানো একটা ডায়েরিও দেখা যাচ্ছে। মিসির আলি কৌতূহলী হয়ে ডায়েরি খুললেন। যা সন্দেহ করেছিলেন তাই, তার ছাত্রের লেখা ডায়েরি। সে তার স্ত্রী আয়না সম্পর্কে লিখেছে। চমৎকার কোনো জায়গায় বসে ডায়েরি পড়া যায় না। ডায়েরি বা গল্পের বই পড়ার অর্থ প্রসারিত দৃষ্টিকে গুটিয়ে নিয়ে আসা। ডায়েরি পড়ার চেয়ে মিসির আলি অনেক বেশি আগ্রহ বোধ করছেন মাছরাঙা পাখিটার গতিবিধি লক্ষ্য করায়। এর নাম মাছরাঙা কেন হলো? মাছ খেয়ে সে রাঙা হয়েছে এই জন্যে? তাহলে তো বকের নাম হওয়া উচিত ছিল মাছ সাদা, কারণ মাছ খেয়েই সে ধবধবে সাদা হয়েছে। মিসির আলির চিন্তায় বাধা পড়ল। দুটি মাছরাঙাই হঠাৎ উড়ে গেছে। তাদের উড়ে যাওয়ার পেছনেও ব্যাখ্যা আছে।
গ্রামের এক তরুণী মেয়ে নদীতে স্নান করতে এসেছে। সে হয়তো ভেবেছে আশেপাশে তাকে লক্ষ্য করার মতো কেউ নেই, অর্ধনগ্ন হওয়া যেতে পারে। মিসির আলি খাতা খুলে চোখ সরিয়ে নিলেন। মেয়েটির স্নান শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রের লেখাপড়া একটি শোভন কর্ম। আমার বিয়ে হয় 23শে শ্রাবণ। ইংরেজি তারিখটা মনে থাকে না, বাংলাটা মনে থাকে, কারণ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিনই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগে আমি তাকে দেখিনি, দেখার তেমন কৌতূহলও বোধ করিনি। আমার দুঃসম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন। গ্রামের স্কুলের হেডমাস্টার সাহেবের মেয়ে, বিয়ে পাশ করেছে, বিয়েতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটির এই যোগ্যতাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্র্যাজুয়েট হওয়া সহজ কথা নয়। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি সুশ্রী, বোচা না, তবে তাতে খারাপ দেখাচ্ছিল না। মামা বললেন মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়েটি কালো। বিয়ের পাত্রের গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা বলাটাই শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ পাত্র হিসেবে আমি নিচের দিকে। আমার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাই সম্বল। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে আগ্রহী না। তারা চান তাদের মেয়ে যেন থাকে শ্বশুর শাশুড়ির আদরে ও প্রশ্রয়ে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। 23শে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতেই থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পাওয়ার পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে। বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। যে ঘরে বাসর সাজানো হলো সেই ঘরটা বেশ বড়। পাশে রেলিং দেয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েলি আচার আছে। একই গ্লাসে শরবত খাওয়া, আয়নায় মুখ দেখা ইত্যাদি। সব আচারই পালন করা হলো, শুধু আয়নায় মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে আয়না খুব ভয় পায়। আমার সামান্য খটকা লাগলো। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজিওফ্রেনিক না তো? কিছু সিজিওফ্রেনিক নিজের মুখোমুখি হতে ভয় পায় বলে আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। নিজের মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলি সাহেবের একটি পেপার আছে, নাম মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার প্রথম দেখা হলো বাসর রাতে। আমার এক বৃদ্ধা নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধারা অশ্লীল কথা বলতে পছন্দ করে, এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই, জিনিস দিয়া গেলাম, শাড়ি ব্লাউজ খুইলা দেখা নাও সব ঠিক আছে কিনা। এই বাক্যটির পর তিনি আরও একটি কুৎসিত বাক্য বললেন। সেই বাক্যটি লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীর প্রায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতেও পারছিলাম না। কি জানি মেয়েটা কি মনে করছে। নানি শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্র কুলসুম মাথার ঘোমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানিজানের কথা কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হবার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একেই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা, এরা কেউ এই মেয়েটির চেয়েও সুন্দর তা হতেই পারে না। আমি নিজের অজান্তেই বললাম, ও মাই গড, কি দেখছি? কুলসুম বলল, আমাকে দেখছো, আর কি দেখবে? আমি খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসাবই মিলছে না। গ্রামে বড় হওয়া একটা মেয়ে আগ বাড়িয়ে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি করে কথা বলা শুরু করবে না। চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে না। সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তাভাবনা সব কেমন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম না। কুলসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল ঘোরে, গরম শীতের কোনো অনুভূতি নেই। তারপরে বললাম, কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম, কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখব। আমি বললাম, আচ্ছা। আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়। নদীর নামটা সুন্দর। তোমাকে কি কেউ নদীটার নাম বলেছে? বলেছিল, ভুলে গেছি। নদীর নাম রায়না। ও আচ্ছা, রায়না। রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? আমি বললাম, জানি না। আয়না, রায়না আয়না। আমার ডাকনাম কিন্তু আয়না।
তাই নাকি? আমি প্রায় অপলকেই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, কথা শুনছি। বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতিটি কথার অন্য কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এইসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসি মুখে বলল, দেখো দেখো, বৃষ্টি নেমেছে। ঘরের পর্দা কাঁপছে, জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। জানলার লাগোয়া কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চলো বারান্দায় বসি। সে এক হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরো প্রবল হলো। বারান্দা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তার নীল আলোয় চারদিক স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটা বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে ঠান্ডা, চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি ঘুম পাচ্ছে? আয়না বলল, ঘুম পেলে ঘুমাও। সারাদিন নানা ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো। ঘুম পাবারই কথা। তুমি আরাম করে ঘুমাও তো, রেস্ট নাও, আমি ডেকে দেব। আচ্ছা। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল পরদিন ভোরে। আয়না আমাকে ডেকে তুলল, তার হাতে চায়ের কাপ। আমি প্রচণ্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না। সাধারণ বাঙালি এক তরুণী, গায়ের রং শ্যামলা, বোচা নাক। আমি প্রচণ্ড দ্বিধার মধ্যে পড়লাম। গত রাতে যে আয়নাকে দেখেছি সে সত্যি, নাকি এখন যে আয়না আমার সামনে দাঁড়িয়ে আছে সে সত্যি? আমি কি কোনো মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগীর মতো হ্যালুসিনেশন হচ্ছে? আয়না বলল, তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখে চা খাবে? আমি জবাব দিলাম না। আয়নার হাত থেকে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখে খাও। তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও। বাবা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। বেলা কিন্তু অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ করেছে নাকি? আমি বললাম, না। রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারো নাই। আমি বললাম, বৃষ্টি নামার পর সব ঠান্ডা, আরাম করে ঘুমিয়েছি। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি হয় নাই তো? আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয় নাই? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলছে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, হপন দেখছে। এই পর্যন্ত পড়ে মিসির আলী খাতা বন্ধ করলেন। গ্রামের মেয়েটির স্নান শেষ হয়েছে, সে চলে গেছে। মাছরাঙা পাখি ফিরে এসেছে। সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কোন চেয়ারে বসবে সেটা যেমন ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। আমি বসবো এই খুঁটিতে, তুমি বসবে ওইটায়। মিসির আলী সাহেব, আপনি এইখানে? আপনার সন্ধানে সমস্ত অঞ্চল চষে ফেলেছি। মাইকে ঘোষণা দেব কিনা চিন্তায় আছি, আর আপনি এখানে বসা। বটগাছ হলো সাপের আড্ডা। চলে আসেন, চলে আসেন। তরিকুল ইসলাম উদ্বিগ্ন গলার স্বর বের করলেন। মিসির আলী বললেন, শীতকালে সাপ থাকে না, সব হাইবার নেশানে চলে যায়, শীতনিদ্রা। তরিকুল ইসলাম বললেন, পুরানা নিয়ম কানুন এখন নাই, অনেক সাপ আছে শীতকালেও জেগে থাকে। আসেন তো ভাই, চিতল মাছ চলে এসেছে। আপনাকে না দেখায় কাটতেও পারছি না। চিতল মাছ রাত্রে সময় লাগে না, কিন্তু কাটাকুটি বিরাট হাঙ্গামা। বটগাছের গুড়িতে বসে করছিলেন কি? দৃশ্য দেখছিলাম। দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আধমরা এক নদী, নদীর পার ঘেঁষে যে হাঁটবেন সেই উপায় নাই। সবাই নদীর পাড়ে হাগে। গ্রামের মানুষদের এমন মেন্টালিটি, বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলেও হাঁটতে আসবে নদীর পাড়ে। মিসির আলী বললেন, এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো। শুধু ভালো বললে কম বলা হবে, অত্যধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় নাই, তারপরেও সে সবসময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে সিল্কের পাঞ্জাবি দিয়েছে, তার শাশুড়ির জন্য লাল পেড়ে কাতান শাড়ি। ভালো তো। আমের সিজনে 2 ঝুড়ি আম আনবেই, রাজশাহীর আম। 1 ঝুড়ি খিরসাপাতি, আর 1 ঝুড়ি ল্যাংরা। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? ছেলের কোনো দোষ নাই, মেয়েটির সমস্যা।
মাথা খারাপ মেয়ে কোনো কারণ ছাড়া 2-3 দিন দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না রে ভাই। মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি সায়েন্স এসব স্বীকার করবে না, তারপরেও খারাপ বাতাস বলে একটা বিষয় আছে। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলী কিছু বললেন না। তরিকুল ইসলাম বললেন, খারাপ বাতাস তৈরি করে খারাপ জিনভূত। তাবিজ কবজ দিয়ে জিনভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না। এইটাই সমস্যা। মিসির আলীকে আয়োজন করে মাছ দেখানো হলো। গজফিতা আনা হয়েছিল। গজফিতা দিয়ে মিসির আলীকে সেই মাছ মাপতে হলো। 3 ফুট 7.5 ইঞ্চি। মিসির আলী মাছ মাপামাপি করছেন, সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না, একাধিক ছবি। মিসির আলী হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে গেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে বিরাট সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি। এর অর্থ 1 কোটি ফটোগ্রাফার ক্যামেরা হাতে ঘুরছে। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আমার ধারণা 5-10 বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূত প্রেতের ছবি তোলা যাবে। যারা এসব বিশ্বাস করে না তাদের গালে পড়বে থাপ্পড়। ঠিক বলেছি কিনা বলুন? মিসির আলী বললেন, সেই রকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে। আপনি কি অবিশ্বাসী? জি। তরিকুল ইসলাম বললেন, আচ্ছা যান, আমি আপনাকে ভূত দেখাবো, কথা দিলাম। ভূত দেখাবেন? অবশ্যই দেখাবো। আমার লাগবে বড় সাইজের গজার মাছ। সেই মাছ আগুনে পুড়ে জঙ্গলে ভোগ দিতে হবে। সব ধরনের ভূত প্রেতের প্রিয় খাদ্য হচ্ছে গজার মাছ। খড়ের আগুনে আধা পোড়া গজার মাছ। আর পেতনিগুলির প্রিয় খাদ্য ইলিশ মাছ ভাজি। আপনি আগামী শনিবার পর্যন্ত থাকুন, আমি প্রেত দেখায় দিব। শনি মঙ্গলবার ছাড়া এদের দেখা পাওয়া কঠিন। মিসির আলী ভোজন রসিক মানুষ না, কিন্তু চিতল মাছের পেটি আগ্রহ করে খেলেন। পোলাওয়ের চালের সুগন্ধি ভাত, প্রচুর ধনেপাতা দেয়া মাছের পেটি, বাটি ভর্তি চিতল মাছের গাদা দিয়ে বানানো কোপ্তা। পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে কোপ্তা মুখে দিয়ে চিবুতে হয়। খাবার তদারকি করছেন হেডমাস্টার সাহেবের স্ত্রী। আয়নাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিসির আলী বললেন, আয়না কোথায়? হেডমাস্টার বললেন, মাছ রান্না হচ্ছে তো, ও দোতলা থেকে নামবে না, মাছের গন্ধ সহ্য করতে পারে না। মিসির আলী বললেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খাননি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল, দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন। হেডমাস্টার বললেন, জানতাম না তো। এই জ্ঞান হেডমাস্টার সাহেবকে তেমন অভিভূত করতে পারল না। তিনি শুরু করলেন ভূতের গল্প। বুঝলেন ভাই সাহেব, আমি নিজের চোখে ভূত দেখেছি 2 বছর আগে চৈত্র মাসে। ঘটনাটা বলবো? বলুন শুনি। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি এবং আমার স্ত্রী শুয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু ক্যারাম খেলার আওয়াজ আসছে। ক্যারাম? জি, ক্যারাম। বড় একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম। আমার স্ত্রী ক্যারাম খেলতে পছন্দ করেন, তার জন্যই কেনা। সেই ক্যারামে কেউ ক্যারাম খেলছে। খটাস খটাস শব্দে স্ট্রাইকার বাড়ছে, গুটি গর্তে পড়ছে। আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ড মেঝেতে বিছানো, গুটি বোর্ডে ছড়ানো। ঘরে কেউ নেই, দরজা ভেতর থেকে বন্ধ। একদিনই শুনেছেন, আর শোনেননি? জি না, ওই ঘরে থাকাই ছেড়ে দিলাম। মিসির আলী বললেন, ক্যারাম বোর্ডটা কি আছে না সেটাও ফেলে দিয়েছেন? ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ড ফেলবো কেন? আপনার ঘরেই আছে। রাতে ঘুম ভাঙলে একটু খেয়াল রাখবেন। ক্যারাম খেলার শব্দ শুনলেও শুনতে পারেন, তবে ভয় পাবেন না। যেসব ভূতপ্রেত মানুষের বাড়িতে থাকতে আসে তারা সাধারণত নিরীহ হয়, এদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য প্রোটেকশন নেওয়া আছে। আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিষা আর 2টা রসুন রাখা আছে। সরিষা এবং রসুন যেখানে থাকে সেখানে ভূত আসে না। কারণ কি? রসুন আর সরিষার ঝাঁজ তারা সহ্য করতে পারে না। ভূত প্রেতের স্মেল সেন্স খুবই ডেভেলপড। রাতে কি খাবেন বলেন? রাতে কিছু খাবো না রে ভাই। অসম্ভব কথা বললেন। রাতে খাবেন না মানে? রাজহাঁস কখনো খেয়েছেন? রাজহাঁস খাওয়াই। এত সুন্দর একটা প্রাণী, তাকে কেটে কুটে খেয়ে ফেলবো?
আমি এর মধ্যে নাই। হেডমাস্টার সাহেব বিরক্ত গলায় বললেন, আপনি তো ছাতু খাওয়া হিন্দু সাধুর মতো কথা বলতেছেন। আপনি হিন্দু সাধু না, আপনি গরু খাওয়া মুসলমান। রাজহাঁস খেতেই হবে। মিসির আলি হতাশ গলায় বললেন, ঠিক আছে, রাজহাঁস খাবো। মিসির আলিকে রক্ষা করল তার দুর্বল পাকস্থলী। চিতল মাছের পেটি দুর্বল স্টমাক সহ্য করল না। সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন। রাজহাঁস না খেয়েই রাতে ঘুমোতে গেলেন। তাকে কিছু খেতে হবে না এই আনন্দেই তিনি অভিভূত। আধশোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে। কদম ফুলের হালকা সুবাস নাকে আসছে। তিনি ঠিক করলেন শীতকালে ফুল ফোটে এমন কদমের চারার খোঁজ করবেন। ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা জায়গা আছে, কদমের চারা সেখানে পুঁতে দেবেন। মাজেদ নামের 9-10 বছরের একটি ছেলেকে দেয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেওয়ার জন্যে। মিসির আলি তাকে সেই সুযোগ দেননি। একটা মানুষ তার গা ছানাছানি করবে এই চিন্তাই তার কাছে অরুচিকর। মনে হচ্ছে মাজেদকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পেতে ঘুমানোর জন্য। সে খাটের দক্ষিণ দিকে মহানন্দে বিছানা করছে। মিসির আলি বললেন, মাজেদ, তুমি স্কুলে যাও? যে না স্যার। যাও না কেন? মাস্টার ভালো না, পিটন দেয়। লেখাপড়া শিখতে ইচ্ছা করে না? যে না। বড় হয়ে কি কাজ করবে? ক্ষেতের কাজ? খলিফার কাজ শিখব, সদরে দোকান দিব। তোমার বংশে খলিফা আছে? আমার বড় মামা খলিফা, নাম সবুর মিয়া, সব এটাকে সবুর খলিফা। আমার ঘরে তোমাকে না ঘুমালেও চলবে, আমার শরীর সেরে গেছে। আমারে আপনার লগে ঘুমাইতে বলছে, না ঘুমাইলে পিটন দিব। কে পিটন দিবে? হেড স্যার। তাহলে ঘুমাও। খাওয়া দাওয়া হয়েছে? যে রাজহাঁসের সালুন দিয়ে খাইছি। রাজহাঁসের সালুন শুনে পেটে আরেক দফা মোচড় দিচ্ছিল। মিসির আলি সেটা সামলালেন। মাজেদের নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বালিশে মাথা ছোঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই। তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। বইপত্র তেমন নিয়ে আসেননি। নিশি যাপন কঠিন হবে। মিসির আলি ছাত্রের লেখা ডায়েরি হাতে নিলেন। আয়না মেয়েটির বিষয়ে আরও কিছু জানা যাক। আজ সারাদিনে একবারও তার সঙ্গে দেখা হয়নি। মাছের আষ্টে গন্ধে কাতর এই মেয়ে কি শুয়ে পড়েছে, নাকি সেও নিশি যাপন করছে? মিসির আলি ডায়েরি খুললেন। আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম। টিচার্সদের মেসে থাকি, ক্লাস নেই, প্রাইভেট টিউশনি করি, কোনো কিছুতেই মন বসে না। আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম। টেলিফোন সে ব্যবহার করে না। আমি যতবার টেলিফোন করি সেটা বন্ধ পাই। আয়নাকে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেই, সে চিঠিরও জবাব দেয় না। 1 মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। 3 কামরার ঘর, বারান্দা আছে, দক্ষিণমুখী জানালা, প্রচুর বাতাস। আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার আর বাধা নেই। ঘর সাজানোর কিছু আসবাবপত্র কিনলাম। খাট, ড্রেসিং টেবিল, আলনা, হাঁড়ি পাতিল কিনলাম না, আয়নাকে সঙ্গে নিয়ে কিনব। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সবসময় আনন্দ পায়, তবে আয়না আর 10টা মেয়ের মতো না। সে আলাদা এবং প্রবলভাবেই আলাদা। সে কি আগ্রহ নিয়ে হাঁড়িকুড়ি কিনতে যাবে? এক রাতের ঘটনা। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার। মোমবাতি জ্বালিয়েছি, বাতাসে মোমবাতি নিভু নিভু করছে। আমি দরজা জানালা বন্ধ করে বাতাস আটকালাম। আর তখন মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি আয়না। কেমন আছো আয়না? ভালো না। ভালো না কেন? জানি না। আমি তোমাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছি, তুমি পেয়েছো? হ্যাঁ। পড়েছো? না। পড়নি কেন? ভালো লাগে না। ভালো না লাগলে পড়ার দরকার নেই। আর শোনো, আমি কোয়ার্টার পেয়েছি। ছিমছাম সুন্দর বাসা, বড় বারান্দা, দক্ষিণ দিকে বারান্দা, তো প্রচুর বাতাস। তোমার ঘরে কি আয়না আছে? অবশ্যই আছে, আয়না থাকবে না কেন? কয়টা আয়না? তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, সেখানে আয়না আছে। বাথরুমে আয়না আছে। আরেকটা যেন কোথায় আছে? ও আচ্ছা, বেসিনের সঙ্গে। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তো। কেন? আছে একটা ব্যাপার।
আয়নার সামনে দাঁড়াও। এই বলে আয়না টেলিফোনের লাইন কেটে দিল। আমি চেষ্টা করে তাকে ধরতে পারলাম না। সে মোবাইল সেট বন্ধ করে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালাম। চমকে দেখি আয়নায় আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার পরনে শাড়ি, ঘোমটা দেয়া, মুখ হাসি হাসি। সে এখন আছে অতি রূপবতী রূপে। তার আশেপাশে কিছুই নেই। প্রথমে ভাবলাম বিকট চিৎকার দেই। সেই ভাবনা স্থায়ী হলো না। বিকট চিৎকার কেন দেব? আয়নায় যাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী। কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার কাছে না থাকলেও ব্যাখ্যা থাকতে হবে। আমার শিক্ষক মিসির আলী সবসময় বলতেন, সব মানুষই জীবনের কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তখন সে যুক্তির সিঁড়ি থেকে সরে দাঁড়ায়, নিজেকে সমর্পণ করে রহস্যময়তার কাছে। এই কাজটি কখনো করা যাবে না। আমাদের এগুতে হবে যুক্তির কঠিন পথে। মনে রাখতে হবে প্রকৃতি দাঁড়িয়ে আছে যুক্তির ওপর। যুক্তি নেই তো প্রকৃতিও নেই। মিসির আলী স্যার আমার কাছে অতি মানব। তার কথা অবশ্যই অভ্রান্ত। কিন্তু আমি আয়নায় কি দেখছি? আমি আয়নার ভেতরে আয়না মেয়েটিকে বললাম, তুমি এখানে কি করছো? আয়না হাসল, মাথা সামান্য কাত করল। আমি বললাম, আমি তোর ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বোঝাও। আয়না না সূচক মাথা নাড়ল। তুমি আমাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছ। এটা তুমি করতে পারো না। ইউ মাস্ট স্পিক আউট। আয়না কথা বলা শুরু করল। সমস্যা একটাই, আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না। তার ঠোঁট নড়ছে কিন্তু আমি শুনছি না। ভয়াবহ অবস্থা। আমি মোমবাতি হাতে বাথরুমে আয়নার কাছে গেলাম। সেই আয়নার ভেতরেও আমার স্ত্রী বসে আছে, কথা বলছে, কিন্তু আমি কিছুই শুনছি না। মিসির আলীকে ডায়েরি পড়া বন্ধ রাখতে হলো, কারণ ঘরের ভেতর খটাস খটাস শব্দ হচ্ছে। কে যেন ক্যারাম খেলছে। মাজেদের নাক ডাকার আওয়াজ আসছে। সে খেলছে না, এটা বোঝা যায়। তাহলে কে? মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। কদম ফুলের গন্ধ না, কড়া গন্ধ। মিসির আলী ইচ্ছা করলেই উঁচু হয়ে খাটের উপাশে কি হচ্ছে তা দেখতে পারেন, কিন্তু তিনি তা করলেন না। ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লেন। খটাস খটাস শব্দ হতেই থাকল। মিসির আলী চোখ বন্ধ করলেন। খটাস খটাস শব্দ থেমে গেল। কড়া মিষ্টি গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার তৃপ্তির ঘুম হল। সকাল 8টা। মিসির আলী বারান্দায় বসে আছেন। তার পায়ের কাছে মাজেদ। ঘুম ভাঙার পর থেকে সে মিসির আলীর সেবা করার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো লাভ হচ্ছে না। মিসির আলীর সেবা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। মাজেদ হাল ছাড়ার পাত্র না। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পায়ে তেল দিয়ে দিমু স্যার? না, শীতকালে পায়ে তেল দিতে হয়। তেল না দিলে চামড়া ফাটে। ফাটুক। মাথা মালিশ করব, আরাম পাইবেন? আমার আরামের দরকার নেই। সবের আরাম দরকার, নেরি কুত্তারও আরাম দরকার। তাই নাকি? যে দেখেন না, রোদ উঠলে কুত্তা কেমন রোদটা পায়? তা ঠিক। গরুর আরাম দরকার। গরুর গলার যদি আপনি হাতাহাতি করেন, আরামে তার চোখ বন্ধ হয়। মাথা টিপ্পা আমি আপনার এমন আরাম দিব যে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। মিসির আলী বললেন, আমি চোখ খোলা রাখতে চাই, বই পড়ছি তো। চোখ বন্ধ রাখলে তো বই পড়তে পারবো না। তাছাড়া আমি গরু না, মানুষ। মাজেদ বলল, কি বই পড়েন? কবিতার বই পড়ি। দিনের শুরুটা কবিতায় করা ভালো। কবিতার মধ্যে কি লেখা স্যার? শুনতে ইচ্ছা করে? যে মিসির আলী আবৃত্তি করলেন, টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, অ্যান্ড সরি আই কুডন্ট ট্রাভেল বোথ, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. মাজেদ হা করে কবিতা শুনছে, তার চোখ ভর্তি বিস্ময়। মিসির আলী বললেন, কবিতা কেমন শুনলি? ভালো লেগেছে? যে স্যার, ভালো। আরো শুনবি? যে শুনব। মাজেদকে কবিতা শোনানো হলো না। চা নিয়ে আয়না আসছে। আয়নাকে দেখেই মাজেদ উঠে দাঁড়ালো। ভীত গলায় বলল, আমি যাই স্যার, পরে আসব। মিসির আলীর মনে হলো যে কোনো কারণেই হোক মাজেদ আয়না মেয়েটাকে ভয় পায়।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলে প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে আপনারা স্ক্রল করে পুরনো গল্প শুনে নিতে পারেন যেগুলো শোনেননি। বিভিন্ন ক্যাটাগরির প্রচুর গল্প আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।